আমরা এই পেজটা করার জন্য চেয়েছিলাম এবং আপনারা এই পর্যন্ত মেইলে যারা করতে পেরেছেন সবাই মোটামুটি এখানে করেছেন। কারোটা 100% হয়েছে, কারোটা সমস্যা হয়েছে। তো এই পেজটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ফর্ম পেজ, কন্ট্যাক্ট আস, এই ধরনের একটা পেজ। তো এখানে আমরা জাস্ট উপরের যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটাই করেছি দুইটা সেকশনে, লেফট সাইড এন্ড রাইট সাইড। লেফট সাইডে একটা ইমেজ এবং রাইট সাইডে একটা ফর্ম ইনপুটে কিছু ফর্ম দিয়েছি। এখন এখানে আর কয়েকটা জিনিস বাকি ছিল, যে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, সেই কালারটা কিন্তু প্রথম বাম দিক থেকে একটু হালকা কালার হয়ে রাইট সাইডে এটা একটু গাঢ় হয়ে গেছে। এটাকে আমি বলেছিলাম কি, এটাকে বলা হয় সিএসএস গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের কারণে এই ধরনের এফেক্টটা আসে। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা আমরা দেখবো। এই পেজটাতে আরো অনেকগুলো কাজ আছে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে গ্রেডিয়েন্টটা দেখাই। তো আমরা এটার কোডিং এ চলে যাই। এটা কোডিং ছিল এখানে। আমরা এই সিএসএস গুলো এখানে করেছিলাম। এই লাইনটা আপনারা দেখেন, বডিতে আমরা একটা সিএসএস করলেই কিন্তু এখানে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট আসবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম গ্রেডিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে মানে যে কোনো একদিকে একটা ট্রান্সপারেন্ট ফোকাস করবে, সেটা বাম পাশে করতে পারে, সেটা ডান পাশে করতে পারে, উপর থেকে করতে পারে, নিচে থেকে করতে পারে, অনেকগুলা দিক থেকে করতে পারে। এবং এই গ্রেডিয়েন্ট আবার ব্রাউজার নিয়ে কিছু কথা আছে, সব ব্রাউজারে কিন্তু গ্রেডিয়েন্ট একইভাবে শো করবে না, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো মডার্ন আমরা অনেকগুলো ওয়েব পেজে এখন গ্রেডিয়েন্ট দেখতে পাই। সেই গ্রেডিয়েন্ট গুলা এভাবে হয় বিভিন্ন কালারের। তো গ্রেডিয়েন্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি প্রথমেই একটু কালার নিয়ে চিন্তা করতে হবে। আমরা একটা কালার নিয়ে আসি, এখানে লিখি সিএসএস কালার নেমস। এটা আসার পর আমি এখান থেকে একটা কালার ওপেন করি। দেখেন এখানে কিছু কালারের গ্রুপ আছে। প্রথমে আপনাকে এই সেন্সটা ক্রিয়েট করতে হবে যে কালারের গ্রুপ সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রত্যেকটা কালার আসলে বেসিক্যালি মানে আমাদের ভিজিবল যে কালার গুলো আছে, প্রত্যেকটা কালার বেসিক্যালি ওই কালারের তিনটা অবস্থা থাকে। যেমন আমি যদি বলি যে এই যে রেড, আমি যদি এটাকে মূল কালার বলি, রেড কালারটা, এই রেড কালারের তিনটা অবস্থা। একটা হচ্ছে রেড, এটা থেকে যত হালকার দিকে যেতে থাকবে এটা মানে পিঙ্ক হতে থাকবে বা আরো ঝাপসা হতে হতে এভাবে এই প্রথমে উপরের দিকে চলে আসবে। আবার এটা হচ্ছে মানে লাস্ট, এই কালারের লাস্ট মানে সীমানাটা হচ্ছে রেড। আর মাঝামাঝি যেমন ধরুন এখানে ক্রিমসন কালারটা আছে, এইভাবে হবে। আর একদম হালকা হতে হতে এখানে হয়ে যাবে। আমরা এখানে যে গ্রেডিয়েন্টের যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখানেও মেবি অরেঞ্জের একটা কালার, সেই অরেঞ্জ কালারটার শেষ প্রান্তে একদম এখানে গিয়ে একদম হালকা হয়ে গেছে। একইভাবে আমরা যদি সবুজ কালারের কথাটা চিন্তা করি, সবুজও দেখেন একইভাবে তিনটা রূপ আছে। গ্রিন, গ্রিনটা হালকা হতে হতে একদম এইভাবে করে কোন একটা কালার চলে আসবে। একইভাবে আপনি যদি ব্লু কথা চিন্তা করেন, এই যে ব্লু, ব্লুটা একদম গাঢ় পর্যায়ে আছে, এটা হালকা হতে হতে লাইট স্কাই ব্লু বা লাইট ব্লু এ ধরনের কালার হয়ে যাবে। যখনই আপনি গ্রেডিয়েন্ট দেবেন, তো মানে ম্যাচিং কালার যদি দেন, মানে যেটার একটা হালকা হালকা রূপ আর একটা হচ্ছে গাঢ় রূপ, তাহলে কিন্তু গ্রেডিয়েন্টটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু আপনি যদি এভাবে করে না দেন, ব্লু থেকে একটা আবার যদি রেড থেকে একটা, এ ধরনের দিলে কিন্তু আপনার কালারটা সুন্দর লাগবে না। মানে একই কালারের গ্রুপের মধ্যে একটা হালকা কালার একটা গাঢ় কালার দিলে কিন্তু আপনার গ্রেডিয়েন্ট গুলা এভাবে করে আসবে। তাহলে গ্রেডিয়েন্টে আপনার হচ্ছে কালার মিক্সিং এর বিষয়। এখানে আপনি দুইটা কালার, তিনটা কালার, চারটা কালার এভাবে মিক্স করতে পারেন। তো বেসিক্যালি দুইটা কালার দিলেই ভালো, দুইটা কালার আপনি দিতে পারেন। তো দেখেন আমি এখানে যে কোডটা লিখেছি, এই কোডটা খেয়াল করেন, এখানে আমি কোডটা আগে লিখে রেখেছি।
কালারের সিনট্যাক্সটা হচ্ছে আমি কোথায় দিয়েছি এখানে দেখেন, যে কোনো একটা সেকশনে দিতে পারেন। আপনার শুধুমাত্র আপনি রাইট সাইডে একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন, শুধু লেফট সাইডে একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন, আর পুরো বডিতে একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন। আমি এখানে দিয়েছি পুরো বডিতে একটা গ্রেডিয়েন্ট, সেজন্য আমরা সিএসএসটা করেছি বডিতে। আমাদের যে বডি সিএসএস, এই যে বডি ফন্ট ফ্যামিলি ছিল, এগুলো ছিল। সেকেন্ড সিএসএসটা দেখেন, এখানে একটা হাইট আছে বডির। এই মূল ব্যাকগ্রাউন্ডের সরি গ্রেডিয়েন্টের মূল যে সিএসএস এটা হচ্ছে এটা। এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি এটা আগে লিখে ফেলেছি, জাস্ট ব্যাখ্যাটা এখন বলতেছি। প্রথমে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর লিখবেন লিনিয়ার গ্রেডিয়েন্ট। অর্থাৎ গ্রেডিয়েন্ট কিন্তু দুই প্রকার, একটাকে বলা হয় ডায়াগোনাল গ্রেডিয়েন্ট, আরেকটাকে বলা হয় লিনিয়ার। প্রথম এটা বুঝেন, এই লেখাটা লিখবেন লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপরে কালারগুলো কি হবে সেটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। দুইটা কালার কি, আমি এখানে দুইটা কালার ইউজ করেছি, একটা হচ্ছে লাইট ইয়েলো আর একটা হচ্ছে অরেঞ্জ। এই পেজটাতে এই স্যার একসাথে যদি তিনটা অথবা তিনটা কালার ম্যাচ করতে চাই তাহলেও কি লিনিয়ার দিব? হ্যাঁ, তাহলেও লিনিয়ার দিবেন। তো আমি এখানে দুইটা কালার দেখাচ্ছি। তাহলে প্রথম কালারটা হচ্ছে লাইট ইয়েলো এবং সেকেন্ড কালার হচ্ছে অরেঞ্জ। সেজন্য আমি এখানে লিখেছি, এই কথাটা একটু পরে বলি। এই যে এখানে লাইট ইয়েলো, তারপর সেকেন্ডটা হচ্ছে কি, আর এখানে যে স্পেস আছে সেটা সমস্যা না, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য স্পেস গুলো আছে, এখানে স্পেসে কোনো সমস্যা হবে না। প্রথম কালারটা হচ্ছে লাইট ইয়েলো, পরের কালার হচ্ছে অরেঞ্জ। এই দুইটা কালার আপনাকে ব্র্যাকেটের ভিতর দিতে হবে। এবং প্রথম যে কথাটা আছে এটা হচ্ছে একটা ডিরেকশন, মানে আপনার গ্রেডিয়েন্টের ইফেক্টটা গিয়ে কোন দিকে পড়বে। এটা কি রাইট সাইডে গিয়ে পড়বে ইফেক্টটা, নাকি লেফট সাইডে গিয়ে পড়বে, এই কথাটা আপনাকে এখানে বলে দিতে হবে। আমি এখানে লিখেছি টু বটম রাইট, আমি এটাকে কেটে শুধু টু রাইট লিখেছি টু রাইট, মানে ডান দিকে পড়বে। ডান দিকে যদি পড়ে, আমি এখন এটাকে যদি রিফ্রেশ করি, শুধুমাত্র ডান দিকে এই এফেক্টটা পড়েছে। আমি যদি বলি টু লেফট, মানে কোন দিকে যাবে এটা আপনি বলে দিতে পারবেন, টু লেফট, তাহলে এখন গ্রেডিয়েন্টের যে প্রভাব এটা গিয়ে এখন পড়বে বাম দিকে। ঠিক আছে, টু লেফট বলার কারণে বাম দিকে গিয়ে এটার এফেক্টটা পড়েছে। আর টু রাইট যদি বলতাম তাহলে এটার এফেক্টটা পড়েছে ডান দিকে। তাহলে ডিরেকশন কি কি হতে পারে আমি এখানে লিখে দিই, জাস্ট এটা হচ্ছে ড্রাফটে লিখি। হতে পারে টু RIGST রাইট, হতে পারে টু লেফট, দুই দিক, আবার বটম মানে নিচে গিয়ে পড়বে, টু টপ। কয়টা দিক হলো? চারটা। কিন্তু আপনি 8টা দিকে দিতে পারবেন, 8 দিকের যে কোনো একটা দিক। দেখেন, উপরে, নিচে, ডানে, বামে। আবার কৌণিক ভাবে দিতে পারবেন, মানে উপরের অংশে না, মানে নিচের এই যে কর্নার আছে এখানে যে রাইট সামথিং যে বক্সটা আছে এটার কর্নার করে আসবে। তাহলে এটার কর্নার যে আমি মাউস যেখানে নিয়ে যাচ্ছি দেখেন, এই অংশটাকে আমরা যদি দিক হিসাবে বলি, এটা একদিকে রাইট সাইডকে নেবে আর একদিকে বটমকে নেবে। তাহলে এটাকে আমরা এই অঞ্চলের নামটা হবে যে বটম রাইট। আপনি বলতে পারেন টু বটম রাইট। আর যদি আপনার ঝামেলা লাগে ওই পরের চারগুলোর দিক আপনি বাদ দেন, প্রথম গুলাই দেখেন। তাহলে টু বটম রাইট, আবার হতে পারে টু বটম লেফট। আবার যদি আমি উপরের দিকে কল্পনা করি, আমি চাচ্ছি যে ঠিক একেবারে বামে পুরোটা গ্রেডিয়েন্ট হবে না, জাস্ট উপরের যে কর্নারটা আছে এই উপরের কর্নারটাতে হবে, এগুলাতে কোনো গ্রেডিয়েন্ট হবে না। তাহলে হবে কি টু টপ কি হবে, উপরে বামে না, উপরে বামে টপ লেফট, উপরে বামে টপ লেফট। আবার যদি বলি যে ডান পাশে এইখানে গিয়ে গ্রেডিয়েন্টের এফেক্টটা হবে টু, তখন কি হবে টপ লেফট, বামে হবে এবং টপে হবে।
টপ লেফট, সরি। তাহলে কয়টা দিক বললাম? একটা রাইট হবে একটা লেফট হবে। রাইট, লেফট, বটম, টপ। বটম রাইট মানে নিচে ডান দিকে, নিচে বাম দিকে, উপরে বাম হচ্ছে একটা রাইট হবে। তাহলে তো 9টা হবে। না না, টপ এখন ঠিক আছে, ঠিক আছে, টু টপ রাইট। তাহলে 8টা দিক হয়ে গেল। 8টা দিকের যে কোনো একটা দিকে আপনি এই গ্রেডিয়েন্টের এফেক্টটাকে আপনি দিতে পারেন। তো সেই হিসাবে আমাদের এখানে এখন বর্তমানে আছে আমাদের কোডিং এ আমাদের বর্তমানে আছে টু লেফট। আমি এখন যদি বলি টু বটম, বটম দিকে যাবে, নিচের দিকে গিয়ে এটা এফেক্টটা করবে। টু বটম যদি বলি, দেখেন এই গ্রেডিয়েন্টের এফেক্টটা এখন কোথায় পড়ছে? নিচের দিকে। আর এমনিতে টু টু টপ এটা বলতে হয় না, এটা ও নিজের থেকে এমনিতে টপে থাকে, কিছু যদি না দেন ও কোথায় থাকে? টপে। তারপরেও আপনি যদি বলেন দেখতে চান টু টপ, এটা এমনিতে থাকে, টু টপে দিলেন। এখন গ্রেডিয়েন্টের এফেক্টটা গিয়ে পড়বে টপের উপর, উপরে ঠিক আছে। তাহলে 4 দিক হয়ে গেল, আমরা রাইট, লেফট, টপ, বটম দেখলাম। এখন যদি আরেকটু অ্যাডভান্সের দিকে আপনি যেতে চান এবং আপনি যদি এখানে যে কোনো একটা আপনি বললেন যে ডান দিকে হবে এবং সেটা নিচে হবে, তাহলে আমরা বলবো টু বটম রাইট। আপনি করবেন কি, এখানে বলবেন টু বটম বলে দিবেন। বলে দেওয়ার পর দেখেন এখানে উপরেও কোনো এফেক্ট তেমন একটা করে নাই, বামেও করে নাই, জাস্ট রাইটে নিচের দিকে কর্নারে একটু করে আচ্ছা করে এটা কিন্তু এফেক্ট করতেছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন না শুধুমাত্র ওদের এই যে ওই যে ছবি আছে বাম পাশে, ওদের মাথার উপরে কর্নারে বামে করে একটা এফেক্ট হবে, তখন আমরা কি বলবো? টু কি বলবো? যদি উপরে বামে কর্নারে দিতে চাই তাহলে ডিরেকশনটা কি বলবো? টপ লেফট। হ্যাঁ, তাহলে বলবো কি টু টপ লেফট। টু টপ বললাম। এখন দেখেন এখন গ্রেডিয়েন্টটা শুধুমাত্র ওই ওদের বামে উপরে কর্নারে গিয়ে পড়ছে আর এদিকে এবার উপরে আসছে। তো দুটা কালার আমি এখানে দেখালাম, আপনি এখান থেকে কালার ম্যাচিং করেন। আবার আমি এখানে দিলাম ব্লু, কোথায় আছে ব্লু গ্রুপ? ব্লু গ্রুপ থেকে একটা কম্বিনেশন যদি আমি করতে চাই, ধরেন এটা হচ্ছে ওরা হচ্ছে ব্লু গ্রুপ, ব্লুর গাঢ় রূপটা আছে এখানে, হালকা হালকা রূপটা আছে এখানে। তো একদম শেষ আমি এখান থেকে একটা নিই, আমি ধরলাম এখানে স্লেট ব্লু, এটা নিলাম। স্লেট ব্লুকে আমি দিলাম গাঢ় হিসেবে। এই যে ক্রিয়েটিভিটি, এটা আপনি এইভাবে করে চিন্তা করবেন। আমি গাঢ়তে রাখলাম স্লেট ব্লুকে, আর হালকাকে রাখলাম স্লেট ব্লুকে। যদি আমি গাঢ় হিসেবে ধরি, হালকার জন্য আমি লাইট স্টিল ব্লুকে ধরতে পারি, বা এখানে পাউডার ব্লুকে ধরতে পারি। এটাকে ধরলাম। আমার কোডিং এখন আমার গাঢ় ব্লু হচ্ছে স্লেট ব্লু, আর হালকার জন্য আমি দিয়েছি এখানে পাউডার ব্লু, এটা দিলাম। যদি এখন সেভ করলাম, আর আমাদের পেজে এখন যদি যাই, এখন দেখেন ব্লু কম্বিনেশনে গাঢ় এবং হালকার একটা কম্বিনেশন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনারাও কি করবেন, এভাবে কালার গুলোকে আমি জাস্ট একটা দুইটা দেখাই দিলাম। আপনারা এখান থেকে কালার নেমস কে ওপেন করে, যেমন এখানে পিঙ্কের মধ্যে একটা আপনি ভায়োলেট, বা যেখানে এখানে সবচেয়ে গাঢ় কালারটা কোনটা? ম্যাজেন্ডা। এই ম্যাজেন্ডার সাথে আপনি আরো হালকা কালার ম্যাজেন্ডার সাথে আপনি পিঙ্ক, বা আরো হালকা যদি চান এখানে কোন একটা, যেমন এখানে মিষ্টি রোজ, এইটার সাথে আপনি ম্যাজেন্ডার সাথে, বা এখানে একটা হট পিঙ্ক বা পিঙ্ক, এটার সাথে মিলাতে পারেন। আর যদি ব্রাউনের সাথে, সরি, যে গোল্ডেন কালারের সাথে মিলাতে চান, তাহলে এখানে আপনি আমরা তো করেছি একটা, এখানে আপনি কর্ন সিল্কের সাথে একদম হালকা, এটার সাথে আপনি পেরু এই কালারটা মিলাতে পারেন,
বা যে কোনো একটা গাঢ় কালার মিলাতে পারেন। আর লালের মতো করতে চাইলে মেরুনের সাথে দিবেন কাকে, মেরুনের সাথে আপনি এখানেও কর্ন সিল্ক বা এখানে অ্যান্টিক হোয়াইট এই ধরনের কালার মিলাতে পারেন। তাহলে এইভাবেই আপনার ক্রিয়েটিভিটি হবে, আপনি আপনার মতো করে কম্বিনেশনটা করবেন। কিন্তু আপনি যদি এখানে এইভাবে করেন, আমি একটা এটাও দেখাই দিই, যদি দুই প্রান্তের কালার আপনি এখানে দিলেন, যে এখানে বললেন যে রেড, আর এখানে বললেন দুই প্রান্তের কালার, মানে দুইটার সাথে কোনো ম্যাচিং কিন্তু নেই। এখন এটা যদি বলেন রেড এন্ড গ্রিন, তার মধ্যে তাহলে কি হবে, রেড এন্ড গ্রিন যদি আপনি করেন, এটা দেখেন, এটা দেখতে কেমন কেমন যেন লাগছে, মানে ম্যাচিংটা যেন ভালো লাগতেছে না, তাই না? স্যার কেমন জানি হ্যাঁ, ম্যাচিংটা, তাহলে এই যে ম্যাচিংটা, এই ম্যাচিং এর ব্রেনটা, ম্যাচিং এর যে বুদ্ধিটা, এটা আপনি এইভাবে করে করে চিন্তা করবেন, কোন কালারের সাথে কোন কালারটা খুব ভালো যাবে, লাইমের সাথে কোনটা ভালো যাবে, লাইম গ্রিনের সাথে কোনটা ভালো যাবে, হ্যাঁ, এভাবে করে অলিভের সাথে কোনটা ভালো যাবে, সিয়ানের সাথে কোনটা ভালো যাবে, দুইটা কালার আপনি মিলিয়ে মিলিয়ে আপনি প্রয়োজনে একটা, আমি এখানে ইন্ডেক্স ফাইল একটা করেছেন, আপনি চারটা করবেন, চারটা ইন্ডেক্স ফাইল করে সবগুলোকে কপি করবেন, চারটাতে 4 ধরনের কালার নিয়ে যেটা বেস্ট হবে সেটাকে আপনি রাখবেন, ঠিক আছে? যেটা বেস্ট হবে আপনি চারটা কম্বিনেশন করবেন, চারটা আলাদা আলাদা ওয়েব পেজে চারটা কম্বিনেশন করবেন। তাহলে এই মার্কআপটা আপনি, এই যে সিনট্যাক্সটা মনে রাখবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আরেকটা কথা মনে রাখি, এখানে দেখেন আমি একটা হাইট দিয়েছি, অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা যদি কাজ না করে, আপনি একটা ন্যূনতম একটা হাইট দিয়ে দিবেন। আমি একটা মিন হাইট দিয়েছি এখানে 600 পিক্সেল, এটা দিয়ে দিবেন হাইট অথবা মিন হাইট। এই কোডিংটা, মানে এখানে দুইটা কোডিং আপনি দিয়ে দিবেন, তিনটা কোডিং দিবেন, দুই। আর তারপরেও যদি আপনার ব্রাউজারে শো না করে, আপনি আরেকটা করবেন কি, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা দিয়ে দিবেন। আপনার কালার যাই হোক, জাস্ট এখানে কি করবেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিবেন। এই তিনটা লাইন আপনি যদি লেখেন, তাহলে হয়তো আপনার কোনো সমস্যা আশা করি হবে না। ব্যাকগ্রাউন্ড দিছি কিন্তু কালার আসে নাই। হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ড দিছিলাম, কালার আসে নাই। শুধু ব্যাকগ্রাউন্ড দিবেন না, ব্যাকগ্রাউন্ড কালারটা লিখবেন, আর এখানে একটা প্রথমে রাখবেন রেড, আর এখানে আপনাদের আগের যে কালারগুলো ছিল সেই কালারগুলো আপনারা দিবেন, এখানে ছিল, আর এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে 3 লাইনে সিএসএস আপনি এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দিয়ে দিবেন রেড। এটা হচ্ছে ব্রাউজার, অল ব্রাউজার সাপোর্টের জন্য ব্যাকগ্রাউন্ড কালার। তো গ্রেডিয়েন্ট নিয়ে আরো অ্যাডভান্স লেভেলের কথা আছে, বেসিক লেভেলে এটা জানেন। তাহলে এই 3 লাইনের কোডিং লিখলাম আমরা বডির ভিতরে। রেড এটা কেন লিখবো স্যার? এটা লিখতে এখানে হয়, তো রেড লিখতে আমি, এটা একটা মানে রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটা কালার হচ্ছে কালারের মানে মূল আর কি। হ্যাঁ, যারা গ্রাফিক্স ডিজাইন করে তারা এই জিনিসটা খুব ভালো করে জানে, আরজিবি বলে, রেড, গ্রিন, এই যে এখানে আছে আরজিবি, হ্যাঁ, এবি ডেসিমেল কোড যদি আপনি কালার গুলো ইউজ করেন, তো এই রেড, গ্রিন এন্ড ব্লু এগুলোকে বেসিক কালার বলা হয়। মানে দুনিয়ার যত কালার বের হয়েছে, এই তিনটা কালার থেকে এই কালার গুলোকে বের করা হয়েছে, ঠিক আছে? রেড এগুলোকে বেসিক কালার বলা হয়। তো সেই বেসিক কালারের রেডটাকে আপনি কি করবেন, ব্রাউজারের সাপোর্টের জন্য এখানে দিয়ে দেবেন রেড। এটা একটা বেসিক যদি কালার। গ্রিন দিই সমস্যা তো নাই? না, এটা স্ট্যান্ডার্ড সিনট্যাক্সে রেড এর কথা বলা আছে, গ্রিন দিয়েন না, রেডই দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক কিন্তু আছে। রেড সবার আগে, রেডটাকে দিবেন। তার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর এই প্রথম অংশটা হচ্ছে ডিরেকশন, কমা দিয়ে একটা কালার, আর দ্বিতীয় কালারটা শেষ, এখানে আর কোনো কমা নেই, তারপর সেমি কোলন, সিএসএস এর সিনট্যাক্সের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার, এটা আপনারা পারবেন, ঠিক আছে? স্যার স্যার এখানের মধ্যে ওই ইউর ফার্স্ট নেম আসতেছে, স্যার আপনি রান করুন একটু, আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, ফার্স্ট নেমের নিচে যেটা বক্স আছে, বক্স এটা গোল আসতেছে, আর ফার্স্ট নেম আসতেছে বক্সের ভিতরে। আচ্ছা, ওইটা তো আমরা করতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ, সেটাও করতে পারবেন। তাহলে আমরা দেখি, দেখেন এই পেজটাতে দেখেন কাজ কিন্তু অনেক, মনে হচ্ছে এটা একটা সিম্পল পেজ, এখানে কিন্তু অনেক কাজ কিন্তু আছে। তাহলে গ্রেডিয়েন্টের কাজটা দেখালাম। এখন যেটা বলছেন খুব ভালো কথা মনে করছেন, এখন করবেন কি, এখানে আগে থেকেই ইউর মানে ফার্স্ট নেম এটা উঠে যাচ্ছে, আমি যদি এখন টাইপ করি এটা গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর ইউর লাস্ট নেম এটা আগে থেকেই এখানে উঠে যাচ্ছে, আমি যদি লাস্ট নেম টাইপ করা শুরু করি তাহলে কিন্তু ওইটা গায়েব হয়ে যাচ্ছে।
কান্ট্রি তো আছে, আর এখানে রাইট সামথিং এখানেও যদি কিছু লিখতে যাই তাহলে কিন্তু এখানেও কিন্তু এটা গায়েব হয়ে আচ্ছা যাচ্ছে। স্যার, এটা মাউস দিয়ে ক্লিক করে বড় না করা ছাড়া বড় কেমনে করছেন? কোনটা? এটা নো ইউরসেলফ এইটা। ও আচ্ছা, ও এটাও দেখাবো। তাহলে দুইটা কথা মনে রাখেন। আর জামান স্যার বলেছে সাবমিট তো এটা বাটন বাটন না, সাবমিট এটা। এটা বাটন দিয়েও বানাতে পারেন, এ দিয়েও বানাতে পারেন, বাটন ছাড়া বাটন ট্যাগ দিয়েও বানাতে পারেন, এ দিয়েও এটাকে রেডিয়াস ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে বানাতে পারেন। আচ্ছা স্যার। তাহলে দুইটা কথা। প্রথম হচ্ছে এখানে একটা লেখা আগে থেকেই উঠে যাচ্ছে, এরকম ফর্মের মধ্যে আগে থেকে লেখা উঠে যাওয়াটাকে ইনপুটের ভাষায় বলা হয় যে আমরা এখানে ইনপুট থেকে আনছি না এগুলা, ইনপুটের একটা অ্যাট্রিবিউট আছে, সেই আমরা বলছি কি ইনপুট টাইপ সমান টেক্সট। এগুলো ইনপুটের কি টাইপ? ইনপুটের অনেকগুলো টাইপ আছে, এইগুলো টেক্সট টাইপের ইনপুট, তাই না? আরেকটা অ্যাট্রিবিউট আপনি দিতে পারেন, সেইটার নাম হচ্ছে টাইপ সমান টেক্সট দিবেন, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই যে লেখা আগে থেকে উঠে যাচ্ছে সেটাকে কি বলা হয়? প্লেস হোল্ডার। আমি এখানে মার্কআপে মেবি লেখা আছে, আমাদের ইনপুটে যাই, এই যে আমি এখানে লিখছি দেখেন, আমরা একটা দিছি কি, এটা আমি কেটে দিই এখান থেকেও কেটে দিই, নতুন করে দেখাই। আমাদের ছিল এতটুকু, ইনপুট টাইপ সমান টেক্সট, এতটুকুই ছিল, তাই না? এখন যদি আমি এটাকে, এতটুকু ছিল, আর এখন যদি আমি এটাকে ওপেন করি, এখন আপনাদের এটাই ছিল যে কোনো লেখা আগে থেকে এখানে কিন্তু নাই। তো জাস্ট একটা আগে থেকে লেখাটা দেওয়ার জন্য তাহলে ইনপুটে আমরা একটা অ্যাট্রিবিউট দিলাম টাইপ সমান টেক্সট, সেকেন্ড অ্যাট্রিবিউটটা দিবেন সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। এখানে আগে থেকে লেখা হয়ে যাচ্ছে প্লেস হোল্ডার, এটাকে বলা হয় কি প্লেস হোল্ডার সমান ডাবল কোটেশন, আর ওই কোটেশনের ভিতর আগে থেকে কি লেখা থাকবে সেটা এখানে লিখে দিতে হবে। এখানে লেখা থাকবে কি ফার্স্ট নেম বা গিভ ইউর ফার্স্ট নেম, যাই দেন এই লেখাটা কোটেশনের ভিতর থাকলে ওইটাই ওই বক্সের ভিতরে আগে থেকে দেখাবে। এখন আমি এটা লিখলাম, সেভ করলাম, ফার্স্ট নেম লেখাটা হয়ে যাচ্ছে। আবার ইনপুট টাইপ সমান টেক্সট, এখানে কি দিবেন, এটাকে ভেঙে মানে লেস দেন চিহ্নটাকে ভেঙে আবার এখানে লিখবেন প্লেস হোল্ডার সমান ডাবল কোটেশন আর এর ভিতরে লাস্ট নেম। তাহলে এখন কিন্তু আগে থেকে প্লেস হোল্ডার হিসেবে এই লাস্ট নেমটা উঠে যাবে। আর কান্ট্রি তো এটা তো যেহেতু সিলেক্ট অপশন এখান থেকে আসতেছে, আর তারপরে আমাদের ছিল টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এখানেও প্লেস হোল্ডারটা দিতে পারেন। আমাদের এটা ছিল শুধু জাস্ট টেক্সট এরিয়া, এটা দিলে কি হতো, আপনারা যতটুকু পর্যন্ত করেছেন একটা ডিফল্ট সাইজ এখানে আসে ছোট, আর আমারটা একটু বড় ছিল, আর এখানে রাইট সামথিং এটাও কিন্তু লেখাটা হয় নাই। তো এখন আপনি এখানে কি করবেন, টেক্সট এরিয়া এখানেও একটা অ্যাট্রিবিউট দেবেন, ওই আপনার এইগুলোর বাক্স গুলো এইভাবে গোল গোল কেমন হয়েছে? সেটাও দেখাবো। চারপাশে এটা গোল গোল হয়েছে, এটা হচ্ছে আমি যখন ইনপুট টাইপ সমান টেক্সট এখানে যখন সিএসএস করেছিলাম, ইনপুট টাইপ সমান টেক্সট সিলেক্ট এবং টেক্সট এরিয়া সবগুলোতে একটা বর্ডার হবে এবং বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল, এটার কারণে গোল গোল করে হয়েছে। কোথায় ছিল, ওই যে একই সিএসএস এ ইনপুট টাইপ সমান টেক্সট সিলেক্ট টেক্সট এরিয়া, এগুলো সবগুলোতে এই সিএসএস টা ছিল বলে এটা কিন্তু গোল করে হয়েছে, ঠিক আছে? তাহলে এখন এই সাইজটা আবার ছোট হয়ে গেছে, সাইজটা কেমনে ইউজার চাইলে বড় করতে পারে এভাবে টেনে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নিজেই একটা সাইজ অলরেডি দিয়ে দেন যেটা পেজের সাথে এক্সাক্ট ম্যাচ করে। তো এখন টেক্সট এরিয়াতে আমরা কিছু কাজ করতে পারি ইনলাইন সিএসএস করে। টেক্সট এরিয়া এখানেও আমরা দিয়ে দিই প্লেস হোল্ডার, এখানে ভাঙি প্লেস হোল্ডার, তো এখানে কি দিব, এখানে লিখবো যে রাইট
সামথিং ডট 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 দিলাম। তাহলে আমি ইনভার্টেড কমার ভিতরে লিখেছি প্লেস হোল্ডার লেখাটা লাল হয়ে আছে, তাহলে বোঝা যাবে যে এখানে একটা অ্যাট্রিবিউট কাজ করছে। কখনো যদি কালো আকার করে আসে তাহলে বুঝবেন যে আপনার প্লেস হোল্ডার কাজ করবে না। এখন এখানে ভিতরে লেখাটা দিয়ে দিলাম, তাহলে রাইট সামথিং, এখানে কিছু একটা লেখার জন্য ইউজারকে বলতেছে। এখন লাস্ট কাজ হচ্ছে এটা ইনিশিয়ালি বড়ই থাকবে, ডিফল্ট এটা বড় থাকবে। এখানে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি, এটা এখানে বলবো যে টেক্সট এরিয়াতে স্টাইল সমান ডাবল কোটেশন কি হবে, একটা হাইট দিয়ে দিব, HEIGHT হাইট, একটা হাইট দিয়ে দিলে কিন্তু হবে। হাইট দিয়ে বলবো সিফাত ভাই কি বলতেছেন বলেন। এখানে কি করবেন, হাইটে বলবেন যে হাইট ধরেন 150 পিক্সেল, হাইট দিয়ে দিলাম স্টাইল করে। তাহলে একই সাথে একটা এলিমেন্টে একই সাথে স্টাইলও করা হয়েছে, আবার একই সাথে অ্যাট্রিবিউটও কিন্তু দেওয়া হয়েছে। তো এটার একটা হাইট দিয়ে দিলাম 150 পিক্সেল, তাহলে কিন্তু দেখেন এই হাইটটা বড় হয়ে যাবে। তো মনে হচ্ছে ছবির থেকে একটু বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আপনি যদি এক্স্যাক্টলি ছবির সাথে করতে চান তাহলে আপনি 100 করেন বা 100 এর থেকে বাড়িয়ে দেন, তাহলে কিন্তু হাইটটা এইভাবে করে আপনি করেন 100 বা 120 এভাবে করে দেন, তাহলে এখন কিন্তু এক্স্যাক্টলি এভাবে করে আসছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? স্যার হুম, অনেকগুলা পেজে দেখা যায় কি ছবির মধ্যে লিংক থাকে, মানে ওই ছবিটা ক্লিক করলে সাবমিট হয়ে যাবে, মানে সাবমিটের মতন ছবি থাকে, ওটার মধ্যে লিংক থাকে। কিভাবে করে ছবির মধ্যে লিংক কিভাবে আনে স্যার? ছবির মধ্যে লিংক আনবেন, ছবির মধ্যে ওই এই লিংকটা লাগাই দিবেন ছবির আগে। আইএমজি এর আমাদের আইএমজি কোথায়, আমাদের এখানে ছবিটা কোথায়, মার্কআপ আমাদের লেফট সাইডে, সরি এই যে লেফট সাইড আমাদের ছবি হচ্ছে এটা না। তো এখন এই ছবিটাকে আপনি কি করবেন, এই লিংকের মধ্যে বন্ধ করে দিবেন। এখানে বলবেন এই লিংক হচ্ছে ক্লোজ, আর এখানে এই শুরু, আর এই তো একটা অ্যাট্রিবিউট থাকে। আমরা এখন এই ছবিটা ক্লিক করলে কোথায় যাবে, আমরা এই ছবিটাতে ক্লিক করলে এখন ধরেন একটা ওয়েবসাইটে যাবে, সেই ওয়েবসাইটটাকে আমরা নিয়ে আসি। ধরেন এখানে কার মাইক্রোফোন থেকে একটা বাতাসের সাউন্ড আসতেছে, এটা কার এখান থেকে, ধরেন এটার নামটা, এটা এই ওয়েবসাইটটাতে যাবে, ছবিটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটটাতে যাবে। এই ওয়েবসাইটের লিংকটা নিলাম, আর এখানে এইচডিএফ এর ভিতরে এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম, তাহলে আইএমজি কে যখন ক্লিক করবে তখন এটা যাবে। আমরা এখন এটাকে রিফ্রেশ করি আমাদের পেজটাকে। এখন এখানে একটা মাউস আসতেছে, আমাদের ছবির উপর যদি ক্লিক করি মাউস এসে গেছে। এখন ছবিতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমাদের যে সাইডে নিয়ে যাওয়া দরকার সেই সাইডে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে এভাবে ছবিতে লিংক দিয়ে দিবেন। ছবিতে লিংক স্যার দিয়ে, একটু বুঝিয়ে বলেন এটা। আচ্ছা একটু বলি, আমাদের ছিল ছবিটা কোথায়, আমাদের তো লেফট সাইড একটা ইমেজ ছিল আইএমজি উইথ সমান 100% হাইট, এত এগুলো ছিল। এখন ছবিটাতে ক্লিক করে একটা সাইডে যাবে, ধরেন একটা ওয়েবসাইটে যাবে বা আপনার একটা ওয়েব পেজে যাবে, সেটার লিংকটা কপি করে রাখলাম আগে থেকেই। আর ছবিটার পরে এবং আগে, মানে ছবির কোডিং তো এখানে শেষ, আইএমজি এখানে শেষ, তাই না, এই জেপিজি এখানে শেষ। ছবিটার আগে একটা এ ট্যাগ দিয়ে দিবেন, এ, আর এই ট্যাগটাকে ক্লোজ করবেন কোথায়, ছবির একেবারে শেষে।
আর এই লিংকের ম্যান্ডেটরিলি একটা কি থাকে, অ্যাট্রিবিউট থাকে, href সমান এটা থাকে। আর এই ডাবল কোটেশনের ভিতরে যেই পেজে নিয়ে যেতে চাচ্ছেন সেই পেজটা পেস্ট করে দিবেন, তাহলেই কিন্তু কাজ শেষ। এখন এখানে সেভ করবেন, আর আপনার পেজে যখন আসবেন, এটা ছিল আপনার পেজ, এখানে লিংক কাজ করতেছে, মাউসের হাতের চিহ্নটা উঠছে, আর এখানে ক্লিক করলে ওই পেজটাতে নিয়ে চলে যাচ্ছে। যেই পেজটাই দেন না কেন সেই পেজটাতে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এভাবে করে আপনাদের লিংক একটা পেজ থেকে একটা পেজ, একটা পেজ থেকে একটা পেজ, এভাবে কিন্তু লিংক আপ হতে থাকবে। আর ব্যাক করলে আবার এখানে চলে আসছে। তাহলে আমরা এই কাজটা নিয়ে অনেকগুলো কাজ করলাম। এটাকে আগে স্ট্যান্ডার্ডে নিয়ে আসলাম, তারপর এটাকে সাইজ করলাম, রেড করলাম, 100% করলাম, দুইটা অংশকে 100% করে দিলাম। তারপর আজকে গ্রেডিয়েন্ট দেখলাম। গ্রেডিয়েন্ট দেখার পর এখানে আরো কিছু প্লেস হোল্ডার, সাইজিং, এগুলা কাজ করেছি। বাটন এটা দিবেন, এটা তো আপনারা পারবেন, বাটন দিয়ে করতে পারেন। তারপর কি দিয়ে করতে পারেন? বাটন দিয়ে করতে পারেন। আর কি দিয়ে করতে পারেন বলছিলাম? এ দিয়ে করতে পারেন। আমার এখানে আমি করেছি সাবমিট, এটা বাটন দিয়ে করেছি, বাটন। আর এটাকে লিংক করার জন্য একটা এ দিয়ে দিচ্ছি, বা সাবমিট। সাবমিট লেখাটা লিখে দিলে এখানে সাবমিট একটা বাটন হয়ে যাচ্ছে। কালার টালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আর আমি hover কালারটা আচ্ছা, এখন আমরা এই পেজটাই আজকে শেষ করে দেবো। নেক্সট আমরা অন্য পেজে ধরবো। তো আজকে আরো কিছুক্ষণ সময় আছে, আমি আর একটু সামনের দিকে যাই। আর এর এতটুকু তো আর কোনো প্রশ্ন নেই, আপনারা করতে পারবেন আশা করি, তাই না? পারা যাবে তো? কি বলেন? জি স্যার। আচ্ছা, যারা তো আমাকে মেইল পাঠাচ্ছেন তাদেরকে তো স্যার অবশ্যই আমি ইমেল পাঠাইছি আবার। আচ্ছা, আপনার সেই ইমেল এখনো আসতেছে? স্যার কি হয়েছিল, অ্যান্ড্রয়েডারে ফাইলটা ডিলিট হয়ে গেছিল, তার জন্য মনে হয় অবস্থা হয়েছে। ইমেল গেছে? ইমেল 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 তো আর দেখতে পাচ্ছি না, তো আসে নাই এখনো। আসলে আপনার যে কি হলো, ইমেল তো আসে নাই। সোশ্যালের মধ্যে নিউ 3 নিউ আছে যে, সেটা কি? হ্যাঁ, সোশ্যাল আচ্ছা, হ্যাঁ, 3 ইমেইলের নিউ। যেগুলা ধরেন লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে যে মেসেজগুলো আসে, এগুলো হচ্ছে হ্যাঁ সোশ্যাল ইয়ার মধ্যে আসে, এই ধরনের মেইলে আসে আর কি। ঠিক আছে, ভাগ ভাগ করে আসে। জেনারেল মেইল গুলো এমনি আসে, আর সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো আসে এগুলা এভাবে আসে। ঠিক আছে, এটাই আর কি। তাহলে আপনার ইশরাকের মেইলটা আসে নাই, এটা আপনি দেখবেন, আবার দিবেন, অথবা ক্লাসের পর একটু ভালো করে দেখবেন, আমি আবার দেখবো। তো এখন আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এটা এভাবে হয়েছে না। আচ্ছা, আমি আপনাদেরকে দুইটা পেজ দেখাই কম্পারেটিভলি, এটা একটা দেখাবো, আর সেম, মানে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার, মানে মূল ফরম্যাটটা কিন্তু সেম, তাই না? মূল ফরম্যাটটা সেম। কেটে ফেলি। আমাদের হচ্ছে এটা, আমরা করেছি এতদিনে এটা, আর এটা একটা পেজ। এখন আমরা যেটার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন, সেই দিকটা হচ্ছে আমরা এতদিন যে ডিজাইন গুলো করেছি, সেই ডিজাইন গুলো ডেস্কটপ কম্পিউটারে বা ল্যাপটপে এভাবেই দেখা যাবে। ঠিক আছে, মানে সুন্দরভাবে দেখা যাবে। কিন্তু এই পেজটা নিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, কারণ পৃথিবীতে মানে মোস্ট অফ দ্য ইউজার বর্তমানে কিন্তু মোবাইল ইউজার। মানুষ কিন্তু এখন সবচেয়ে বেশি মোবাইলে, মানে এটাকে বলতে পারেন 50-50, মোবাইল থেকে কিন্তু মানুষ ভিজিট করে ওয়েবসাইটগুলো। তো সমস্যাটা হবে যখন আপনি এই পেজটা যখন মোবাইল থেকে ভিজিট করতে যাবে, ডেস্কটপে এটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, ইউজার রিড করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ডেস্কটপে যখন মোবাইলে যখন একজন ইউজার এই পেজটা দেখবে, তখন আসলে ইউজারের কাছে এই পেজটাকে এভাবে করে আসবে না।
মানে এটা অনেক ছোট হয়ে যাবে, জুম আউট হতে হতে এটা অনেক ছোট হয়ে যাবে, ইউজার মানে ফর্ম গুলা ভালো করে দেখবে না, বা এখানে লেখার অংশটা ভালো করে সে দেখবে না। আপনারা দেখেন যে আমরা যখন ফেসবুকে যাই তখন ডেস্কটপের জন্য ফেসবুকের ডিজাইনটা এক ধরনের, আবার যখন মোবাইলে যাই তখন কিন্তু আরেক ধরনের, তাই না? কি বলেন? জি স্যার। ইউটিউবে দেখেন, যখন আমরা ইউটিউবে যাই তখন ইউটিউবে ডেস্কটপের পেজটা এক ধরনের, আবার মোবাইল দিয়ে যখন আমরা ভিজিট করি তখন কিন্তু আরেক ধরনের। এই যে তাহলে দেখেন যে ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করতে হচ্ছে। ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইন। তাহলে দেখা যাচ্ছে বেসিক্যালি 4 ধরনের ডিভাইস সারা বিশ্বব্যাপী ইউজ করে। 4 ধরনের ডিভাইস ইউজ করে। কেউ ডেস্কটপে ইউজ করে ওয়েবসাইট, কেউ ল্যাপটপে ইউজ করে, মানে ডেস্কটপ থেকে ল্যাপটপের স্ক্রিনটা একটু ছোট হয়ে থাকে, ডেস্কটপ গুলো একটু বড় হয়ে থাকে, ধরেন কত আমাদের ডিসপ্লে গুলা যে ইঞ্চি আছে 19 ইঞ্চি, হ্যাঁ 24 ইঞ্চি 40 ইঞ্চি এই ধরনের ডেস্কটপ গুলো ইউজ করে। আর ল্যাপটপ গুলো থাকে হয়তো ধরেন 14 ইঞ্চি, হ্যাঁ 15 ইঞ্চি এই ধরনের থাকে। তাহলে ডেস্কটপ ইউজার, তারপর হচ্ছে ল্যাপটপ ইউজার। এর থেকে ছোট আরেক ধরনের ইউজার আছে যারা ইউজ করে হচ্ছে তাদের ট্যাব আছে, ট্যাব গুলো ধরেন আরো ছোট 10 ইঞ্চি 8 ইঞ্চি এই ধরনের, তাই না? আবার বড় একটা অংশ তারা ইউজ করে হচ্ছে মোবাইল থেকে। তো মোবাইলের যে স্ক্রিন গুলো আছে সেগুলো কিন্তু যত বড়ই মোবাইল হোক না কেন, পকেটে যে মোবাইলগুলো আমরা রাখি পাশে ধরেন 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এই ধরনের হয়। এখন এই যে ডিভাইসগুলোর যে ভিন্ন ভিন্ন পরিমাপ, এই ভিন্ন ভিন্ন পরিমাপ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সমস্যা করে। মানে আপনি একটা কষ্ট করে ডিজাইন করেছেন, সেই ডিজাইনটা দেখা যাচ্ছে মোবাইলে ভেঙে যাচ্ছে, অন্য ধরনের ভাবে হচ্ছে, বা ট্যাবে আরেক ধরনের করে আসতেছে, ফুল উইথ আপনার ডিজাইনটা কিন্তু আসছে না। এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে দূর করার জন্য ওয়েব ডিজাইনের ক্ষেত্রে নতুন একটা মাত্রা যোগ হয়েছে, সেই মাত্রাটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রাখতে হবে কি নাম? রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আপনারা এতদিন যে ওয়েব ডিজাইনটা শিখে আসছেন, হ্যাঁ আপনারা এতদিন যে ওয়েব ডিজাইনটা শিখে আসছেন সেই ওয়েব ডিজাইনটাকে বলা হয় ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন। এখন থেকে আপনারা যেটা শিখবেন সাথে প্লাস মানে আর একটু অ্যাডভান্সে যাবেন, সেই বিষয়টাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আপনি যদি রেসপন্সিভ ওয়েব ডিজাইনার না হন তাহলে কিন্তু শুধু ওয়েব ডিজাইনার হয়ে লাভ নেই। এখন কিন্তু রেসপন্সিভ ওয়েব ডিজাইনের চাহিদাটা খুব বেশি, কারণ সবাই বলবে যে আমাকে একই সাথে মোবাইলের জন্য সহ ডিজাইন করে দাও। আমি সমস্যাটা দেখাই আপনাকে। যেমন আমি এই পেজটা দেখালাম, এই পেজটাকে আমি যদি মোবাইলে দেখতে চাই তাহলে আমি ব্রাউজারটাকে ছোট করি, তাহলে মোবাইলের মতো দেখা যাবে। এই যে ডিজাইনটা যেটা ছিল এটাকে আমি যদি মোবাইলে দেখতে চাই কেমন দেখাবে, আমি ব্রাউজারটাকে মিনিমাইজ করতে করতে ছোট করতেছি। দেখেন এটা তো আর ছোট হচ্ছে না, যেহেতু ক্রোম ব্রাউজার। এটাকে আমি মোবাইলের মতো করে আবার একটু এখান থেকে করি, এখানে না, এটা ফায়ারফক্স দিয়ে করলে একদম ছোট দেখা যায়। আমি যদি ক্রোম দিয়ে করতেছি, আমি এটা দিয়ে করি, দেখেন এই যে মোবাইলের দেখতে পাচ্ছেন একটা আলাদা একটা কি আসছে, মোবাইলের ভিউ আসছে না? জি স্যার, ওটা তো লম্বা লম্বি ভাবে আসছে। হ্যাঁ দেখেন ওকে আমরা যেভাবে মেজারমেন্ট করছিলাম সে 50% এর ভিতরে 100% এভাবে করে নিয়ে আসছে, কিন্তু এখন ইউজারের জন্য সমস্যা। মানে ছবিটা একদম ছোট হয়ে আছে, আবার এদিকে নিচে খালি, আবার ডান পাশে ফর্ম গুলা একদম ছোট ছোট, এখানে লিখতেছে লম্বা হয়ে গেছে। এটা কিন্তু ইউজারকে একটা বিরক্ত করবে, তাই না? ইউজার তো এভাবে করে দেখতে চাইবে না। তার চেয়ে বরং যদি ইউজার আমাদের এটা যদি দেখি, এটাকে যদি আমি মোবাইল রেসপন্সিভ মোবাইলে দেখি, দেখেন এটা কেমন হয়েছে। দেখেন এটা আগের চেয়ে ভালো, মানে ছবিটা বক্স করে উপরে আসছে আর ফর্মগুলো একটা নিচে একটা চলে আসছে। এখন মোটামুটি একটা মোবাইল ভিউর মতো মনে হচ্ছে। তাহলে এটা আর কোনটা বললাম, এই যে এটা মধ্যে পার্থক্য হয়ে গেছে। এটাকে রেসপন্সিভ করা হয় নাই, এই জন্য এটা এভাবে হয়েছে। মোবাইলে যারা দেখবে তারা কিন্তু আপনার পেজটাকে এভাবে দেখবে, আর যারা রেসপন্সিভ করার পর যারা দেখবে
তারা কিন্তু আপনার পেজটাকে এভাবে করে দেখবে। প্যাডিং এর জন্য যদিও পাশে একটু জায়গা, আপনি এখানে প্যাডিং আরো কমাই দিলে এটাকে আরো হোয়াইট হবে। হ্যাঁ, আমি বুঝতে চাচ্ছি যে ডেস্কটপ আর মোবাইলের ডিজাইন কিন্তু সেম না, এখানে কিছু। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত কষ্ট করে কোডিং করার পর স্যার কালার তো চেঞ্জ হয়েছে মনে হয়। ও হ্যাঁ, দেখেন আরেকটা প্রশ্ন, মানে ডেস্কটপের যেই কালারটা ছিল এখানে কিন্তু এটা দেওয়ার পর কালারটাও কিন্তু যখনই এটাকে মোবাইল ভিউতে নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে বাটন, এই যে সাবমিট বাটনটা পুরা কালার চেঞ্জ হয়ে গেছে, উইথটা একেবারে পুরো হয়ে গেছে। আগে সাবমিট বাটনটা ছিল ছোট, আর এখন হয়ে গেছে কি সাবমিট বাটনটা পুরো উইথ হয়ে গেছে। মানে মোবাইলের জন্য ডিজাইনটা প্রায় দেখা যাচ্ছে কি মানে ভিন্ন রকম হয়ে গেছে। তাহলে এটা যদি পারেন তাহলে আপনি কিন্তু অনেক ধাপ এগিয়ে যাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যদি আমি মোবাইল ডিজাইন নিয়ে যেতে চাই তাহলে আমার যে এতগুলা কোডিং এত কষ্ট করে করলাম এগুলা কি হবে? তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, আসলে এগুলা ঠিকই থাকবে। জাস্ট এগুলার মাঝখানে এগুলাতে কিছু কোড আপনাকে এক্সট্রা দিতে হবে, যেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভের জন্য যে কোডগুলো দিতে হয় সেগুলো আসলে দিতে হবে। প্রথম একটু ঝামেলা লাগবে, কয়েকটা প্র্যাকটিস আপনি করার পর আপনার জন্য এটা ইজি হবে। ঠিক আছে, তাহলে আপনি এখন আমি এতক্ষণ সিনারিওটা বললাম, ঘটনাটা আপনারা এতক্ষণ শুনলেন যে কি সমস্যা এবং আপনাকে কি করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে সমস্যা বললাম, সমস্যা থেকে আমি এখন সমাধানের জন্য আমরা যাওয়ার চেষ্টা করব। তাহলে এই হলো মোবাইল রেসপন্সিভ বিষয়। তাহলে আজকে থেকে আমরা যেটা শুরু করলাম, এতক্ষণ তো আমরা আগের ক্লাস থেকেই একটু সামনের দিকে গেলাম। এখন নতুন যে মাত্রাটা আজকে থেকে আমাদের যোগ হলো সেটাকে আমরা বলবো কি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। যখনই আপনি রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে পারবেন একই সাথে আপনার ডেস্কটপ ভিউ এবং মোবাইল ভিউ দুটাই একসাথে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা হয়তো এটা একটু করে প্র্যাকটিস করতে পারি। তার আগে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যে কাজগুলো আপনাদেরকে দিচ্ছি সে কাজগুলো কিন্তু আপনারা অনেকেই করছেন, মেইল দিচ্ছেন, মেসেঞ্জারে দিচ্ছেন বা যেখানেই দিচ্ছেন, কিন্তু কয়েকজন এমন আছে যারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স আমাকে করেন নাই। ওরা কারা? স্যার আমি আজকের হোমওয়ার্কটা করতে পারি নাই, বাসায় একটু প্রবলেম ছিল সেই জন্য। কালকে দিয়ে দিব আমারটা পুরোটাই। আমি 3টা পাঠাইছি। না, আপনারা যারা দিচ্ছেন, প্রায় দিচ্ছেন বা মাঝে মধ্যে দিচ্ছেন, আমি ওদেরকে নিয়ে বলছি না। যারা হচ্ছে টোটালি এখনো পর্যন্ত দিচ্ছেন না, আজ থেকে প্রায় আপনাদের ক্লাস কয়টা হয়ে গেছে ওয়েব ডিজাইনের? 9টা মনে হয়। 9টা যদি ক্লাস হয়ে যায়, তো এমনও কিছু আছে যারা হচ্ছে এখনো পর্যন্ত কোনো এরকম কেউ আছে যে 10টা। হ্যাঁ, আজকে তো সহ 10টা। আচ্ছা, তো এমনও অনেকে আছে যারা কিন্তু আমাকে এখনো পর্যন্ত কোনো রেসপন্স মানে নেই, কোনো ক্লাসে রেসপন্স নেই, কোনো মেইল দিয়ে রেসপন্স নেই, কোনো মেসেঞ্জারে অ্যাটলিস্ট নক করে হলো রেসপন্স, এই ধরনের কিন্তু আপনাদের গ্রুপের মধ্যে কিন্তু আছে। আমি যদি তাদের সাথে একটু কথা বলতে চাই, তার মধ্যে আমি মনে হয় বলতে চাই যে বলবো কে আছে এখানে আজকে যারা আছে। আচ্ছা, জাহেদা আক্তার একটা দেখা যাচ্ছে। জাহেদা আক্তার কি, আমি কি নতুন করে দেখছি ওনাকে? জাহেদা আক্তার একটু সাউন্ড করেন তো। জাহেদা আক্তার আছে? আপনারা চিনেন ওনাকে? চিনেন? না স্যার। সাথী আপুর ফ্রেন্ড এটা। সাথী আপুর ফ্রেন্ড থেকে করতেছে তাহলে, মানে ওনার আইডি থেকে করতেছে? জানি না, সাথী আপু তো নাই আজকে। তাহলে সাথী আপু আগামী ক্লাসও ছিল না, এই ক্লাসও নাই। গত ক্লাসও ছিল না, এই ক্লাসও নাই। তাহলে উনি মেবি জাহেদা আক্তারের আইডি থেকে করতেছে। তো এখন কি জাহেদা আক্তার বা সাথী আক্তার আপনি কি শুনতে পাচ্ছেন? না স্যার, জাহেদা আপু একজন আর সাদিয়া আপু একজন, ওরা ফ্রেন্ড আর কি। হ্যাঁ,
ওরা ফ্রেন্ড, এমনিতে ওরা ফ্রেন্ড আর কি, ক্লাসে একসাথে আসতো এটা জানি, কিন্তু একই আইডি থেকে করতেছে সেটা না। আচ্ছা, এখন আপনারা, আমি এখানে যাকে ডাক দেব তারা কিন্তু এখানে কিছু কথা বলতে না পারলে আপনি অ্যাটলিস্ট আমাকে মেসেঞ্জারের সাথে সাথে নক দিতে হবে, তাহলে বুঝবো যে আপনি ক্লাসে আছেন। মেসেঞ্জারেও যদি নক না দেন তাহলে বুঝবো আসলে আপনি হচ্ছে আসলে আমাদের মধ্যে নেই, তাই না? কি বলেন? স্যার আপনার সাউন্ডটা পাচ্ছি না, ডিস্টার্ব হ্যাঁ স্যার, আপনার সাউন্ড পাচ্ছি না, ডিস্টার্ব করতেছে হ্যাঁ নেটওয়ার্ক। স্যার, মাঝখানে মাঝখানে অফ হয়ে যাচ্ছে আপনার সাউন্ড। আমার সাউন্ড অফ হয়ে যাচ্ছে, এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। স্যার আমি কি বলেছি, আমি যখন কাউকে ডাক দিব তারা তো আপনারা কিন্তু সাথে সাথে রেসপন্স করতেছেন যার সাথে কথা বলতেছি। আর যাকে আমি পাচ্ছি না বা যে রেসপন্স করছেন না সেই সাথে সাথে কি করবেন, হয়তো আপনার সাইট থেকে আপনি রেসপন্স করতে পারতেছেন না, আপনি কি করবেন মেসেঞ্জারে একটা নক দিবেন যে ভাইয়া বা স্যার আমি আছি, এটা বললে আমি বুঝবো যে আপনি ক্লাসে আছেন। এটাও যদি আপনি না বলেন তাহলে আমি বুঝবো যে আসলে আপনি থেকেও নেই, মানে আপনি হয়তো ক্লাসে মানে নামে আছেন কিন্তু ক্লাসে কিন্তু কাজে নাই, বাস্তবিক আপনি কাজে ক্লাসে নাই। কাজে নেই। জাস্ট আপনি কি করেছেন, ওই মোবাইলটা ছেড়ে দিয়ে আপনি হয়তো বাজারে চলে গেছেন বা শপিং এ চলে গেছেন, এটা আমি মনে করবো, তাই না? স্যার, আপনার ক্লাস করার সময় আমি একা করি না, আমার আম্মু থেকে শুরু করি সবাই বসে বসে আপনার ক্লাস থেকে। আচ্ছা, আমার দেখছেন? চুরি করার কোনো ওয়ে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এই যেটাকে, এটা কে ছিল, এটা কে বললো কথাটা, দেখতে পাচ্ছিলাম না। ফারহানা। ফারহানা। সবাই মিলে টিভি দেখতেছে। আচ্ছা, সবাই ফারহানা দেখেন না, অনেকটাই আমার সিরিয়াস। টিভি অফ। না মানে টিভি, মানে এটা কি টিভি টিভির দেখতে দেখতেছে? বদলে এটা দেখতেছে আর কি। আচ্ছা, তাহলে ফারহানা অনেক সিরিয়াস, সে কিনা অনেকজনকে নিয়েই কিন্তু ক্লাসগুলা করে, সেটার জন্য ফারহানাকে একটা লাইক। স্যার, আমি যদি SW না করি তাইলে আমার আম্মু সারাদিন আমার পিছে পিছে ঘুরবে, করছস করছস, তাইলে কি আচ্ছা আচ্ছা শিখতেছস, তাইলে কি জন্য টাকা নষ্ট করতেছস। আচ্ছা, গুড, অনেক গুড, ওনাকে একটা থ্যাংক ইউ দিছি আমি বলবেন। তাহলে ঠিক আছে, সবাই আম্মু যদি এইভাবে করে ফারহানার আম্মুর মতো হতো, আজকে আমরা সবাই ওয়েব ডিজাইনার খুব ভালোভাবে হয়ে যেতাম। তো সবাই একটু টেক কেয়ার করুক। এখন আমি বিকালের ব্যাচে এরকম কয়েকজনকে ধরছি, ঠিক আছে? কি করছে, পরে অবশ্য লজ্জিত হয়ে গেছে। আমি বলছি আপনাকে আমি অনেকবার ডাকলাম, আপনার কোনো রেসপন্স নেই। এটা হয়েছে কেন, একদিন একজন ট্রেনির ওখান থেকে খুব সাউন্ড আসতেছে, আমি বললাম আপনি সাউন্ড বন্ধ করেন, কোনো আওয়াজ নেই। তারপরে আমি বললাম আপনি মেসেজ লিখে দেন, কোনো আওয়াজ নেই। তারপর বললাম আপনারা যারা আমি তো মেসেজ করতে পারতেছি না, আমি ক্লাস নিচ্ছি, আপনি ওদেরকে বলে দেন আপনার একটু মেসেজ করে ওনাকে লিখে দেন যে ওনার সাউন্ডটা বন্ধ করতে। তারপরেও কোনো আওয়াজ নেই। তারপরে বললাম আমি বললাম যে সিফাত ভাই ওনাকে একটু মিউট করে দেন, সিফাত ভাইও শুনতেছে না। তারপর একজন বললো ভাই আমি কি ওনাকে মানে সিফাত ভাইকে কল করে ওনাকে মিউট করাই দিব, আমি বললাম হ্যাঁ। তারপরে সিফাত ভাইকে কল করে ওনাকে মিউট করালো, অনেক আধা ঘন্টা পর্যন্ত উনি প্যারা দিয়ে গেল পুরো ক্লাসে। তারপর ওনাকে সিফাত ভাই মিউট করে দিল। তারপর পরের ক্লাসে একই সেম অবস্থা। তারপর একদিন হঠাৎ করে উনি আসছে, ওনাকে বললাম যে আপনার গত ক্লাসে কি সমস্যা, এই ক্লাসে কি সমস্যা। আমি সরাসরি ওনাকে বলছি আপনি তো ক্লাস করেন নাই, আমি মানে আন্তাজি ধরে ফেলছি। তা উনি একটু মানে ইতস্তত বোধ করতেছে। আমি বললাম আপনি মোবাইলটা রেখে চলে গেছেন। প্রথমে একবার বলতেছে ভাইয়া আমার আম্মা ওয়াইফাই বন্ধ করে দিছে, এগুলো কোনো অজুহাত? আম্মা ওয়াইফাই বন্ধ করে দিছে, এগুলো কোনো কথা? আর বলতেছে ভাইয়া আসলে আমি আপনার ক্লাসে কিছু বুঝতেছি না, এই জন্য আমি আসলে মোবাইলটা এরকম করে রেখে চলে গেছি, কোথায় চলে গেছে, এটা কোনো কথা? দেখছেন তো এই যে এই অবস্থাগুলো যদি হয় এই পর্যায়ে এসে, আমি বললাম যে আপনি কিন্তু আমাকে একটি বারের জন্য বলেন নাই যে ভাই আমি পারতেছি না, আপনি কোনোদিন আমাকে বলেন নাই। আমি ক্লাসের সময় আপনি যদি আমাকে বলতেন প্রথম থেকে যে আমার সমস্যা আছে, আমি আপনাকে প্রয়োজনে আলাদা করে আপনাকে আমি দেখাতাম বা ক্লাসের শেষে আপনাকে নিয়ে আমি দেখাতাম। আপনি বলেন নাই, কিন্তু আপনি যখন কথাগুলো উঠতেছে, এই সমস্যাগুলো হচ্ছে, তখন আপনি একটা একটা করে সবগুলা মুখ খুলে মানে বলে দিচ্ছেন যে আমি এরকম করে ফেলছি ইচ্ছাকৃতভাবে, সরি ভাইয়া। এখন সরি বললে ভালো হবে, মানে এটা কোনো মানে আছে? তো এটা আমি বললাম যে আপনাদের ব্যাচটা তো প্রথম দিকে অনেক নাম ছিল যে আপনাদের ব্যাচটা অনেক অ্যাডভান্স, এখন আপনাদের ব্যাচটা সীমানো ব্যাচ হয়ে যাচ্ছে, আপনাদের ব্যাচটা পচা ব্যাচ আছে, মানে সকালের ব্যাচটা অনেক এখন দেখা যাচ্ছে ওরা অনেক সিরিয়াস। তো এটা এতগুলো কথা কেন বললাম, এতগুলো কথা বললাম যে আপনারাও আপনাদের যে মানে এখন আপনাদের ব্যাচটা ভালো পারফর্ম করতেছে, অনেকেই কাজগুলো দিচ্ছে, এই পারফরমেন্সটা অক্ষুণ্ণ রাখবেন। আপনাদের ব্যাচেও যাতে কোনো বদনামি না হয়। যে আমি এখন কিছুক্ষণ আগে জাহেদ আখতারকে
সাউন্ড করছিলাম, তখন আমার মনের মধ্যে একটু ডাউট হচ্ছে, আপনাদের ব্যাচেও হয়তো এরকমও কেউ কেউ করছে মেবি, যে ক্লাসের নাম দিয়ে এখানে জাস্ট মোবাইলটা অন করে রাখতেছে। এটাও যদি লক্ষ্য করে আমাদের হাইটেক পার্ক থেকে বা হ্যালো ওয়ার্ল্ড থেকে, যেহেতু বিকেলের ব্যাচ একটা ঘটনা ঘটেছে, সেখানে 4 জনকে বের করে দিয়ে নতুন করে 4 জনকে আসতে হয়েছে। তো আমি চাচ্ছি আপনাদের ফ্রেশ ব্যাচটাও যাতে এই ধরনের কোনো ধরনের কথা বলতে না হয়, এটাও যাতে আপনাদের ব্যাচটা এভাবে নামটা অক্ষুণ্ণ রাখে। ঠিক আছে, এটা এতগুলো কথা আছে ক্লাসের মাঝখানে কেন বললাম, এটা একটু কনসিয়াসনেসের জন্য বললাম। ঠিক আছে, তো আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স হঠাৎ করে একটু কমে গেছে, প্রথম দিকে ছিল। আর বাকি যারা আছে দিলশাদ, সাইদাতুন নাহার, ইমন, সাদমান, সবাই দেন। জাহেদ আক্তারকে তো পেলাম না, তারপর তাহসিন তো অবশ্যই অ্যাটেন্টিভ আছে, ইরশাদ আপনি আছেন, জান্নাতুল ফেরদৌসও দেন, তারপরে আর কি আছে, ফারহানা আপনিও দেন, আরজু আক্তার আপনিও দেন। আরজু আক্তারের মেবি আজকে কি পাইছি, পাইনি মনে হয়। যাই হোক, নওশাদ হাসান স্যার আজকে ইমেলটা দিতে পারি নাই আমি। আচ্ছা, নওশাদ আজকে কি দিছেন? নওশাদ কি কোনোদিন আপনি কখনো দিছেন জীবনেও, মানে এই ক্লাসে? স্যার জীবনে বলতে স্যার আমি একটু সমস্যাতে আছি তো স্যার, এখন মানে স্যার আমি ক্লাস মিস দিতেছি না স্যার, আমি করে দিব আপনার এটা কাজগুলো আমি করে দিব আসলে আমার আমি একটু হাসপাতালটা শুনে একটু দৌড়াদৌড়ি হইতেছে তো, এই কারণে একটু পারতেছি না স্যার, সরি না এইগুলো বিষয়ের জন্য আপনাদের ছাড় আছে, ক্লাস মিস দিন স্যার, আমি একটা ক্লাস। ঠিক আছে ঠিক আছে, এই যে আপনি যদি আমাকে না বলেন তাহলে কিন্তু আমরা জানবো না, জানাতে হবে যেভাবে হোক, আমাদেরকে কিন্তু ইনফর্ম করতে হবে। ইনফর্ম না করলে মানে আপনাদের প্রতি সন্দেহ বেড়ে যাবে, মনে করবে যে আপনারা ফাঁকিবাজি করতেছেন বা একটু মানে আমাদেরই ক্ষতি। হ্যাঁ, ক্ষতি আপনাদেরই। আমি বলি যে আপনি ফাঁকিবাজি করলে আসলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, জীবনের মূল্যটা অনেক বেশি। আপনি কিন্তু 3 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন এখানে কিন্তু দিয়ে দিচ্ছেন, এখান থেকে আপনার জীবন থেকে কিন্তু ঘন্টাগুলো কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। আপনি যদি কারো যদি একান্তই ভালো না লাগে, ওরা এখনই বলতে পারেন যে ভাই আমার আসলে এমনি জাস্ট মনে করছিলাম একটা ফ্রি ক্লাস, এমনি ভর্তি হয়ে গেছি, এখন মনে হচ্ছে এটা আমার জন্য না। এখনো যদি বলেন, আমার মনে হয় সেটা কিছু একটা করবে। তো এই জন্য আপনারা সময়ের প্রতি খুব লক্ষ্য রাখবেন, সময়কে মূল্যায়ন করবেন। আর যাদের কিছু প্রবলেম হচ্ছে ওইটা আমি অবশ্যই কনসিডার করবো। এখন একটা পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ক্লাসগুলো করতেছি, এগুলো আমি অবশ্যই আমি ব্যক্তিগতভাবে। ও আচ্ছা, ঠিক আসতেছে। আচ্ছা, যাই হোক, এতক্ষণ এগুলো নিয়েই বললাম যে আমাকে অ্যাটলিস্ট জানাতে হবে। আপনি যদি না জানান তাহলে কিন্তু আমরা বুঝবো না যে আপনাদের। হ্যাঁ স্যার, আমার ওয়েব পেজ যেটা করছি আমি হোমওয়ার্ক, ওইটার স্ক্রিনশট আমাদের মেসেঞ্জার গ্রুপে দিছি, একটু দেখিয়েন। আমি অনেকবার আপনাকে মেল করছি, মেল যাচ্ছেন। আমার তো এমনি সেন্ড শো করতেছে, কিন্তু আপনার এখানে কেন যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি মেসেঞ্জারে দেখবো। তো যাই হোক, আমরা তাহলে আজকে যতটুকু করলাম, আমরা রেসপন্সিভ সিএসএস নিয়ে কথা বললাম। আমরা এই পেজের মধ্যে আরো, তো রেসপন্সিভ সিএসএস টা কি আজকে কোডিংটা কি শুরু করব? হ্যাঁ স্যার, সময় তো আছে। আচ্ছা, একটু করে দেখাই। একটু স্পেস দেন না, ওই ভুলগুলো পারলে দেখাই দেন না স্যার। স্যার আগে কোডগুলো তুলে নিয়ে একটু স্ক্রিনশট দিয়ে। আচ্ছা হ্যাঁ, তুলে নেন, একটু ক্লিয়ার করি এখানে। এখন তুলিয়ার নামে একটু কাজ করি এখানে, যেহেতু একটা এক্সট্রা কাজ আছে। হ্যাঁ এখন তুলেন, গ্রেডিয়েন্টের পেজটা প্রথমে তুলেন। জি স্যার। এরপরে এগুলো তো আগের গুলো ছিল, ওগুলো তো তুলতে হচ্ছে না। আর নতুন করে তো কিছু হয় নাই এখানে। আর নতুন করে এখানে হয়েছে যে আমরা প্লেস হোল্ডার করছি না। এটা কোথায় ছিল? এটা যে এখানে রাইট সেকশন। লাস্টের দিকটা দেখি। লাস্টে শেষ, এখানে শেষ। হ্যাঁ শেষ। জি স্যার। আচ্ছা, গ্রুপে দিয়ে দিন এগুলা। কিন্তু আপনারা এখন কপি করে কোড করার চেষ্টা করবেন না। স্যার আপনার জিমেল আইডি তে কি আনিস রহমানে এইচ দুইটা নাকি এইচ একটা? আমি সবসময় দুইটাতে। হ্যাঁ এইচ দুইটা, আইডি না, আমার এইচ দুইটা আছে। আমি আগে ছবি আছে।
কিন্তু হ্যাঁ জিমেলে ছবিও একটা আছে। আমি ফার্স্টে ভুলটাতে পাঠাইছিলাম দুইবার, যার কারণে হয় নাই। হ্যাঁ আমার একটা ছবিও আছে। আচ্ছা তো এখন স্যার আপনি করলে তখন যদি মানে জিজ্ঞেস করেন এটার জন্য কি দিব এটার জন্য কি দিব, তখন স্যার মনে থাকে, বাট যখন মোবাইলে করতে যাই স্যার তখন একটাও মানে মাথায় আসে না কোনটার পর কোনটা আসবে এটা। আচ্ছা স্যার কি করবো? মাথায় আসে না? মাথাকে রিফ্রেশ করো। আচ্ছা না এটার জন্য মানে বুঝে উঠতে পারি না কোনটার পর কোনটা দিব। আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন, ঠিক আছে? ডায়েরি মেনটেন করে একটা খাতা মেনটেন করে এখানে হ্যাঁ করেন, সেখানে আলাদা করে যেরকম আগে বডি দিয়ে দেন, তারপর হচ্ছে না ডায়েরিতে কোডিং দিয়ে দেন, তারপর হচ্ছে না ডায়েরিতে কোডিং লিখে ফেলবেন না, ডায়েরিতে কোনটার কি কাজ, হ্যাঁ এটা একটু জাস্ট আপনার মতো করে আপনি লিখে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ এটা স্যার সবচাইতে মনে থাকে বেশি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে যদি কোডগুলোকে একটু রিসার্চ করা যায় নিজের মধ্যে, আর আলাদা করে যদি লিখে ফেলা যায়, লিখে আলাদা করে যখন লিখে তারপর আমার যে সমস্যা ওই সমস্যাটা যদি একটু মানে ভালো করে একটু পড়াশোনা করি বা মনোযোগ দিয়ে ওটা একটু দেখি তাহলে স্যার মনে থাকে। কিন্তু একদিন পর যদি করতে চাই তখন একেবারে মাথায় কিছু কাজ করে না, তখন কোন কোডটা কোনটার পর বসাবো সেটাও আর কাজ করে না, তখন পুরো ভিডিওটা আবার দেখতে হয়। এই যে এটাই হচ্ছে কারণ। একদিন পরে দেখি, মানে সাথে সাথে দেখি না ভিডিও শেষ। হ্যাঁ সাথে সাথে করবেন প্র্যাকটিসটা, সময় নিয়ে প্রয়োজনে একটু ঘুরে ফিরে এসে মানে সাথে সাথেই বসে যাবেন কয়েক ঘন্টার মধ্যে, তাহলে আপনার এটা মেমোরিতেও থাকবে এবং আপনার রিসেন্ট যে কাজগুলো হয়েছে এটা মনে থাকবে, ভালো করে করবেন। আসলে এই যে ওয়েব ডিজাইন বা ক্রিয়েটিভিটি এগুলো হচ্ছে কন্টিনিউটির নাম, যত কন্টিনিউটি করবেন যত ধারাবাহিকতা বজায় রাখবেন তত আপনি এখানে ক্লাসে থাকতে পারবেন, যত আপনি গুরুত্ব মানে ক্লাসেও কম বা যদি প্র্যাকটিসেও কম, তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা হতাশা চলে আসবে। হ্যাঁ অনীহা চলে আসবে। স্যার ফার্স্টে কাছে আমি ব্যাকগ্রাউন্ডে কালার আসছিল, কিন্তু কালকে করার সময় স্যার অনেকবার করছি, তারপর মানে ব্যাকগ্রাউন্ডে কালার আসছিল না ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা তাহলে আপনি রেড দিয়ে দেখবেন আর কোডিং গুলো ঠিকভাবে তারপর স্যার সবগুলা ডিলিট করে দিয়েছেন। আমি আবার করে আপনাকে পাঠাবো তাহলে। আচ্ছা হ্যাঁ আমাকে পাঠিয়ে দিন আবার। তাহলে আমরা আজকে রেসপন্সিভটা একটু শুরু করলাম, আর এখন আপনাদের যে প্রবলেমগুলো ছিল ওগুলো দেখবো নাকি নতুন করে? আচ্ছা আমি চাচ্ছি কি রেসপন্সিবল কোডিংটা কি আজকে দেখাবো? স্যার আপনার প্রবলেম হলে দেখাইন না। না আমার কোনো প্রবলেম না, আমি থাকতে পারবো। আজকে দেখান, আচ্ছা একটু করে দেখাই, পুরোটা না দেখাই একটু করে দেখাই, ঠিক আছে? যখন আছে স্যার দেখান। তো এখন আমি আপনাদেরকে বলি এগুলো তো আমাদের আগের কোডিং, ঠিক আছে? এখন যে রেসপন্সিভের জন্য যে কোডিংটা করবেন সেটাও কিন্তু সিএসএস এর ভিতরে হতে হবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত ইন্টারনাল সিএসএস এ আছি, আমরা নেক্সট ক্লাস থেকে মেবি আমরা এক্সটার্নাল সিএসএস এ চলে যাব, ঠিক আছে? এক্সটার্নাল সিএসএস আপনি রেসপন্সিভের জন্য যে এক্সট্রা কোডগুলো লিখবেন সেগুলোও কিন্তু ইন্টারনাল সিএসএস এর ভিতরে হয় প্রথমে শুরুতে লিখবেন অথবা শেষে গিয়ে লিখবেন। তো আমি শেষে গিয়ে লিখি, এখানে আমাদের আগের কোডগুলো শেষ, এখানে গিয়ে লিখবেন। এখানে গিয়ে যদি লেখেন আমরা বলেছি কি রেসপন্সিভ সিএসএস, এই রেসপন্সিভ সিএসএস লেখার জন্য সিএসএস এ একটা প্রপার্টি একটা দিক আছে, এটাকে বলা হয় মিডিয়া কোয়েরি বা মিডিয়া রুল। এটা লিখতে হয়, আমি জাস্ট লেখাটা লিখে ফেলি, ব্যাখ্যাটা পরে দেবো। আপনি এই লাইনটা আগে লিখবেন, @ প্রথমে লিখবেন @ চিহ্ন, না প্রথমে লিখবেন আপনি মানে কাকে আপনি রেসপন্সিভ করবেন, কোন সেকশনটাকে বা কোন ইয়াটাকে। আমরা রেসপন্সিভ করব প্রথমে বডিটাকে, মানে এই যে বডিটা আছে পুরো যে নীল কালার যে বডি আছে সেই পুরো বডিটাই প্রথমে পরিবর্তন হয়ে এই ধরনের কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বডিটাই পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা সেকশনকে রেসপন্সিভ করা যায়, ইমেজটাকে রেসপন্সিভ, তারপরে ইনপুট গুলাকে রেসপন্সিভ,
এগুলোকে একটা একটা করে রেসপন্সিভ করা যায়। আমরা প্রথমেই পুরো বডিটাকেই রেসপন্সিভ করব। তো সেই জন্য আমরা বলবো এই যে স্টাইলের একদম শেষ জায়গায় এখানে একটা লাইন লিখবেন, এই লাইনটা লিখতে হবে, @ চিহ্নটা দিবেন, তারপরে দিবেন মিডিয়া, লিখবেন কি মিডিয়া অনলি, ব্যাখ্যাটা পরে পাবেন, আগে লিখে ফেলবেন অনলি স্ক্রিন এন্ড, এই কথাটা লিখবেন এক লাইন, মিডিয়া অনলি স্ক্রিন এন্ড। এই লেখাটা লেখার পর কোথায় লিখছি আমরা? স্টাইলের ভিতরে। তারপর দিবেন কি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখবেন ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ কোলন, মানে আমাদের সিএসএস এর যে রুলগুলো আমরা লিখি প্রপার্টি ভ্যালু, ম্যাক্স উইথ যদি প্রপার্টি হয় এর ভ্যালু হবে এগুলো হবে, আমি লিখলাম এখানে 600 পিক্সেল, আগে লিখে ফেলি, তারপরে মিডিয়া অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ 600 পিক্সেল। এটা লেখার পর আপনারা আমরা যে সিএসএস এর জন্য যে দুইটা ডাবল কোটেশন দিয়ে এটা লিখবেন। এখন আমি এই লাইনটা লেখার পর এই লাইনটা লিখবেন, সব জায়গায় এই লাইনটা লিখতে হবে। আমি কাকে রেসপন্সিভ করতে চাচ্ছি, কোন এলিমেন্টকে, আমরা যেভাবে আগে এলিমেন্টকে ডাক দিতাম, আমি বডি নামক এলিমেন্টকে রেসপন্সিভ করাতে চাচ্ছি, তাহলে তার আগে বডি লেখাটা লিখলাম, ঠিক আছে, বডি লিখলাম। তো এটা আমি পরে লিখেছি কেন? পরে দেখানোর জন্য। তো রুলটা আগে লিখে ফেলি, তাহলে এক লাইন লেখা কি অন এট মিডিয়া অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ 600 পিক্সেল, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দুইটা, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে ওটা সরি উপরেটা আমি এখন যে বডিকে সিএসএস করতে চাচ্ছি সেই বডি লিখবো এখানে উপরে, বডি, বডির কি সিএসএস হবে আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের সংখ্যা হয়ে গেল এখন 4টা, মানে জোড়া, এই এক জোড়া আর এখানে এক জোড়া, এই যে এটা শেষ হয়েছে এখানে গিয়ে, আর বডি এটা আগেরটা যেটা আমরা এতদিন করতাম, এটাকে আমি ভাঙলাম, যেটা আমরা লিখতাম। বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা নীল থেকে, মানে আগে ছিল নীল কালার, এখানে চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে মানে ধরেন গ্রিন কালার, একটা কালার দিলাম আর কি, গ্রিন। এই হলো একটা এলিমেন্টের সিএসএস, মানে রেসপন্সিভের সিএসএস এর এই লেখাটা। এখন আমরা দেখাতে যাই, এখানে আছে ম্যাক্স উইথ 600 পিক্সেল, মানে আপনি ব্রাউজারকে বলে দিচ্ছেন যে মোবাইল থেকে যারা ইউজ করবে সেই মোবাইল ডিভাইসের সর্বোচ্চ ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম উইথ যদি 600 পিক্সেল পর্যন্ত হয়ে থাকে, আমরা যে স্মার্টফোনগুলো ইউজ করি সেগুলো হয়তো কারোটা 400 পিক্সেল, কারোটা 450 পিক্সেল, কারোটা 500 পিক্সেল, আমরা ধরে নিলাম মোবাইলটা বড় হতে হতে একদম 600 পিক্সেল পর্যন্ত মোবাইল হবে। তো এখানে এই লেখাটা লিখতে হবে, এখানে এই @ চিহ্নটা মানে হচ্ছে ইফ, মানে যদি মিডিয়া অনলি স্ক্রিন, মানে যে মিডিয়াটা ইউজ করবে, যে মোবাইলটা ইউজ করবে তার স্ক্রিন যদি ম্যাক্স উইথ সর্বোচ্চ উইথ যদি 600 পিক্সেল হয়, তাহলে এটা মোবাইলে যখন দেখবে তখন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাবে। এখন এটা লিখে আমি একটু সেভ করে দেখি, অনেক সময় একটু এদিকে এদিক হলে এটাও কিন্তু কাজ করে না। আমরা এখন সেভ করে রান করে দেখি, আমাদের ফাইল ছিল এটা, এই ফাইলটাকে এখন আমরা মোবাইলে ভাঙি, দেখেন কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে, একটা কাজ কিন্তু হয়ে গেছে, যদিও পুরোপুরি রেসপন্সিভ এখনো হয়নি। স্যার হ্যাঁ এখানে তো স্যার শুধু গ্রিন একটা কালার, ওখানে তো দুইটা কালার দেখাচ্ছে না। না, আমি আপনাদেরকে জাস্ট একটা দেখাচ্ছি, গ্রেডিয়েন্টটা এখানে দেখাচ্ছি না। হ্যাঁ, মানে আমরা বেসিক থেকে যাচ্ছি, একটা দেখাচ্ছি যে একটা পরিবর্তন যে হয়েছে সেটা কিন্তু ঠিক, যা আগে এটা ছিল কি বলে 600 পিক্সেলের উপরের যে ডিভাইস গুলো, মনে করেন ট্যাব, এতটুকুতে ল্যাপটপ, এতটুকুতে ডেস্কটপ, ওদের ক্ষেত্রে সমস্যা হয়নি। যখন 600 পিক্সেলের ভিতরে ঢুকছে
এই 600 পিক্সেলের মোবাইলে চলে আসছে, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। মানে ঘটনা কিন্তু একটা ঘটেছে, এটাই দেখাতে চাচ্ছি। তাহলে এখন আমাদেরকে আরো কাজ করতে হবে, ইমেজগুলা কেমন জানি ফেটে গেছে, এইগুলা কিন্তু চলে আসছে পাশে, এগুলো একটা একটা আমরা করবো। মানে আমি দেখাতে চাচ্ছি একটা কাজ কিন্তু হয়েছে, তাই না? গ্রিন, এটাকে যাই বলেন, এটাকে কালার যাই দেন, এখানে বললেন যে গ্রিন না, এতক্ষণ পর আপনার আওয়াজ আসছে। আল্লাহ কি বলেন, সবাই কি এরকম? না স্যার, আমি শুনছি। আচ্ছা, তাহলে মিডিয়া রুলটা দেখে নেন। আমরা মিডিয়া রুলটা লিখেছি এভাবে, আপনাকে লিখতে হবে স্টাইল ট্যাগের ভিতরে লাস্ট ট্যাগ দিয়ে মিডিয়া অনলি স্ক্রিন এন্ড তারপর লিখবেন ম্যাক্স উইথ, যদি 600 পিক্সেল হয় তাহলে এইভাবে ছিল। আমি আবার দেখাচ্ছি, প্রথমে ছিল এইভাবে, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এটাকে ভেঙে নিচে নামাই দিবেন। এখন এটার ভিতরে আমাদের আগে লিখবো, হ্যাঁ স্টাইল ট্যাগের আগে, স্টাইল ট্যাগের আগে না, স্টাইলের ভিতরে, সব স্টাইল আপনাদের ওই সিএসএস গুলো শেষ হওয়ার পরে। হ্যাঁ, আর এখানে একটা কোডিং যদি মিক্স হয়ে যায়, আপনি এখানে একটা কমেন্ট দিয়ে রাখবেন। এইচটিএমএল এ কমেন্ট দিতে হয়, আপনার যখন কোডিং বেশি হয়ে যাবে কোনটা কি কোডিং, কমেন্ট মানে এখানে কিছু লিখবেন, সেটা ব্রাউজারে দেখা যাবে না, শুধু আপনি লিখবেন। আপনি এখানে লিখবেন রেসপন্সিভ ডিজাইন স্টার্ট হেয়ার, মানে এখান থেকে আপনার রেসপন্সিভ ডিজাইন স্টার্ট হচ্ছে। এই কমেন্টটা কিভাবে লিখবেন? কমেন্টটা লিখবেন এইভাবে, আমি কি দিলাম দেখেন, লেখাটা সবুজ হয়ে গেছে। কন্ট্রোল নোটপ্যাডে কন্ট্রোল এবং কিউ যদি একসাথে প্রেস করেন, কন্ট্রোল কিউ লেখাটা লেখার কার্সরটাকে রেখে কন্ট্রোল এবং কিউ শর্টকাটে করলাম। এটা করলে মানে এখান থেকে কোডিংটা রেসপন্সিভের জন্য সবগুলোতে আপনি কমেন্ট করতে পারেন। আর যদি এটা শর্টকাটটা যদি মনে না থাকে, আপনি এটাকে দিবেন যে লেস দেন চিহ্ন, তারপর হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, তারপর এভাবে দিবেন, আর এটাকে এভাবে বন্ধ করে দিবেন। জাস্ট এটা হচ্ছে আমাদের কি না, একটা কমেন্ট, এটা একটা নোট করে রাখলাম, রেসপন্সিভ ডিজাইন স্টার্টস হিয়ার, এই মিডিয়া অনলি এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আর মিডিয়া রুলটা ছিল এটা। আর আমাদের এখানে সরি কি হয়েছে, এখন বডিটাকে আমরা কি করেছি বলছি, বডি কি হবে, বডির জন্য সিএসএসটা লিখলাম, আর এটাকে এন্টার দিয়ে এভাবে নামিয়ে দিলাম। আর আমরা বলতেছি প্রথম চেঞ্জটা হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড উইল বি কি ধরুন একটা কালার দিলাম, অন্য একটা কালার দিলাম, যে কোনো একটা কালারের নাম আপনি দিয়ে দিবেন। কালারটা দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা যদি দেখতে চাই, আগে ছিল এভাবে, আর এখন এটাকে রিফ্রেশ করলাম, আর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু যেটা চেঞ্জ হয়নি, কালারটা আমি ঠিক মতো করে নাই। যে এখানে একটা কালার দিয়ে দিলাম, একটা কালার এটা দিয়ে দেখি, আর যদি কালারটা সাপোর্ট না করে অন্য কালার আমাকে দিতে হবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? যে কোনো একটা কালার দিলাম হালকা, তাহলে এটা ছিল, আর ব্যাকগ্রাউন্ডে এই কালারটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমরা আমাদের মতো করে এখানে পর্যন্ত যেগুলো হয়েছে এগুলো করতে হলে আরো কোডিং দিতে হবে। এগুলোকে আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাস থেকে দেখাবো? না স্যার, নেক্সট ক্লাস থেকে। আজকে শুধু প্রথম কোডিংটা মনে রাখেন। প্রথম কোডিংটা হয়েছে কি, এই এটুকু, এটার কারণে হয়েছে, এই জাস্ট এই এতটুকু, বডিটা কি শুধু চেঞ্জ করলাম। ওকে জি স্যার। স্যার এটা যদি মোবাইলে রান করে বুঝবো কেমনে এটা হয়েছে যে হয় নাই? ওই যে কালার চেঞ্জ হবে। না না, এটা তো মোবাইলের স্ক্রিন আনছে।
আচ্ছা, মোবাইলে গিয়ে দেখবেন আপনি ওই ফাইলটাকে মোবাইল থেকে ডাউনলোড করে মোবাইল থেকে দেখবেন ফাইলটাকে, তাহলে মোবাইলে দেখবেন যেভাবে এভাবে হয়ে যাচ্ছে। স্যার মনে হয় আমার কোডগুলো সবকিছু তোলার পর সেভ করার পর মনে হয় কালারটা দেখাবে, তখন বুঝবো আর কি হয়তো বা। না, উনি বলতেছে মোবাইলে কিভাবে বুঝবো যে এটা কিভাবে হচ্ছে। তো মোবাইল থেকে আপনি ওই ফাইলটা ওপেন করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার কালারটা যেটা আপনি কোডিং করছেন সেই কোডিংটা না এসে এখানে কালারটা ওই আপনি যেটা বলছেন হ্যাঁ ওই কালারটা আসতেছে। এটাই বুঝবেন, কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝবেন যে মোবাইল রেসপন্সিভটা হয়েছে। জি স্যার, আমি সেটা বলতেছি। তাহলে আজকে এতটুকুতেই থাকলো। আর যাদের কয়েকটা সমস্যার কথা বলছিলাম তারা থাকেন, তাদের আমি একটু দেখি। আর অফিসিয়ালি ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা আমি যখন আজকে অনেকগুলো কথা বললাম এগুলো একটু খেয়াল করবেন, যারা দেখতে পাচ্ছেন না তারা দিয়ে দিবেন। আর বাকিরা যারা সমস্যা নেই তারা এখন ক্লাস শেষ করতে পারেন। আর যাদের সমস্যাগুলো আছে কার কার কথা বলছিলাম স্যার, আমি বলছিলাম যে হ্যাঁ স্যার আমরা যেটা করছিলাম প্রথমে আপনাকে দিছি সেগুলো তো গুগল ক্রোমের মধ্যে সেম আসছে, ঠিক আছে? তো এটা কেমনে আসবে? কোনটা? এগুলাকে যেটা মোবাইলের জন্য করতেছি ওটা বলতে দেখবো এই যে এগুলাতে এই একই পেজগুলোতে আপনার স্টাইল ট্যাগের ভিতরে এগুলো দিয়ে দিবেন, তাহলে তো আপনারগুলো রেসপন্সিভ হয়ে যাবে। তো স্যার উনি বলতেছে কি ডেস্কটপের মধ্যে আপনি মোবাইলটা দেখতে পারছেন, তো মোবাইলে উনি ডেস্কটপটা কিভাবে বুঝতে পারবেন? মোবাইলে ডেস্কটপটা বুঝতে পারবে যদি আপনি মোবাইলের ব্রাউজারে আপনি ক্রোম থেকে যদি ইউজ করেন, ক্রোমে যখন আপনি যাবেন ক্রোমে এই ধরনের একটা সেটিং পাবেন, সেখানে দেখবেন আপনার একটা ডেস্কটপ ভিউ নামে একটা কথা আছে। হ্যাঁ স্যার। তখন এটাতে ক্লিক করে দিবেন, তখন আপনারটা কম্পিউটারটা দেখাবে। আবার ডেস্কটপ ভিউটাকে বন্ধ করে দিবেন, তখন আপনার আবার মোবাইলটা হয়ে যাবে। এভাবে দেখতে হবে। আচ্ছা স্যার। তখন জুম করে দেখতে হবে। আচ্ছা, তো আমি কার সমস্যার কথা বলছিলেন আপনারা? কারটা সমস্যা দেখা দরকার? স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই চলে যান। আর যাদের সমস্যা পানি কি আছে? সাইয়াতুন নাহার। সাইয়াতুন নাহার কি আছে? জি স্যার। আপনারটা কি সমস্যা ছিল? আপনারটা কি পেজের নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, চলে যান। আপনারটা পেজের নাম কি ছিল মনে আছে? স্যার কন্টাক্ট পেজ এটা না? কন্টাক্ট পেজে অনেক ভুল হয়ে গেছে, একটু দেখেন। কন্টাক্ট পেজে ডট টাইপ এইচটিএমএল পেজে সবগুলো দেখে আসতেছি। হেড স্টাইলের মধ্যে আর স্টাইলের ভিতরে বডি ঢুকে গেছে, দেখছেন? বডি তো থাকবে স্টাইলের বাইরে, ঠিক আছে? স্টাইল আলাদা আর এখান থেকে বডি টেক্সট শুরু। স্টাইল হচ্ছে আবার সিএসএস হচ্ছে আলাদা। আর এই ডিপটা কেন জানি ভুল দেখাচ্ছে, মেবি ডিপ স্টাইল সমান এখানে আপনি কি দেন নাই, অ্যাট্রিবিউটে ডাবল কোটেশন দিতে হবে। স্টাইল ট্যাগ যখন দিবেন ডাবল কোটেশন, হ্যাঁ? তাহলে এখন ডিপ সেকেন্ড ডিপটা যেমন এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ডিপ লেফট সাইড, এখানে সিএসএস এখানে করবেন না, এখানে যা দিবেন এখানে লেখাটা উঠে যাচ্ছে, এখানে খালি সিএসএস করবেন ওখানে গিয়ে। তাহলে লেফট সাইড ক্লিয়ার করলাম। যেমন এটা আছে, এটার ক্লোজিংটা নেই। ডিপ এই যে ক্লাস সমান রাইট সাইড, এটাতে করতে হবে এখানে ডিপের এখানে স্পেস দিয়ে ক্লাস সমান রাইট সাইড। ঠিক আছে স্যার। এখন ঠিক আছে, ক্লাস সমান রাইট। তাহলে কয়টা ডিপ? একটা লেফট সাইড, একটা মেইন উপরের ডিপ, আর এখন এই রাইট সাইডের ভিতর ফার্স্ট নেম ইনপুট টাইপ সমান ইনপুটের যে অ্যাট্রিবিউটটা এখানে ভুল হয়েছে, ইনপুট টাইপ সমান এখানে দিয়ে টেক্সট। লাস্ট নেমে এখানে টাইপ টেক্সট না, টাইপ সমান টেক্সট, ঠিক আছে? কান্ট্রি সিলেক্ট
অপশনে বাংলাদেশ হিন্দি এগুলো আছে, সিলেক্ট থাকে কোনো সমস্যা নেই। টেক্সট এরিয়া এটা ক্লোজ হবে, টেক্সট এরিয়া ক্লোজ হয়ে যাবে, এখানে বক্সটা ক্রিয়েট হয়ে যাবে। এই ডিপটার মধ্যে আরেকটা লেস দেন চিহ্ন দুইটা পড়ে গেছে, একটা এই ডিপটা হচ্ছে এই রাইট সাইডের ডিপটা। বডি শেষ, HTML শেষ। এখন আপনার কোডিং শেষ। এখন যদি ভিউ করেন এখন আগের থেকে অনেকটাই সংস্কার হবে। ঠিক আছে, এই ট্র্যাকগুলো এখন তো এগুলোকে জাস্ট ডানে বামে নিয়ে আসা। তো প্রথম ডিবে আপনাকে কি দিতে হবে, একটা ইমেজ দিতে হবে, যেটা লেফট সাইড। এখানে কি দিবেন, একটা ইমেজ। না এখানে তো আমি দেখতে পাচ্ছি নাই, এখানে আপনি IMG হয়তো আপনার কেটে গেছে। স্যার ওটা কি CSS এ করতে হবে? না IMG তো মার্কআপের ভিতরে, CSS এর ভিতরে কোনো আছে? CSS টা একটু দেখে আসি। এখানে ব্যাকগ্রাউন্ড ইয়েলো, তো ব্যাকগ্রাউন্ড ইয়েলো কাকে আপনি ব্যাকগ্রাউন্ড করতেছেন? আপনাকে বলতে হবে বডি, বডিকে আপনি কি করতেছেন? CSS করতেছেন, ওর নামটা ধরতে হবে না, কারণ ব্যাকগ্রাউন্ড ইয়েলো, প্যাডিং 0, মার্জিন 0, এটা বডি শেষ। লেফট সাইডের অ্যালাইন লেফট না, ফ্লোট লেফট, এটাকে বলবেন ফ্লোট, FLOA ফ্লোট, এটাকে বলবেন লেফট। লেফট সাইডে কত না না অ্যালাইন বলবেন আপনি যখন অ্যাট্রিবিউট দিয়ে দিবেন, ইমেজ অ্যাট্রিবিউট দিয়ে যখন দিবেন তখন হচ্ছে অ্যালাইন। আর CSS এর ক্ষেত্রে বলবেন কি ফ্লোট, এটাকে ছোট হাতে করবেন লেফট, লেফট সাইড লেফট, আর রাইট সাইড এটাকে ফ্লোট লেফট। এটাকে আমি ভাঙি, এখানে বলবেন ফ্লোট রাইট উইথ 5% প্যাডিং। ইনপুটে টাইপ সমান টেক্সট, তারপর কমা, তারপরে সিলেক্ট যে ট্যাগটা আছে এটা, তারপর হচ্ছে টেক্সট এরিয়া। এই সবার সিলেক্টের পর কমা হবে, সিলেক্টের পরে কমা হবে, কমা টেক্সট এরিয়া উইথ হবে 100%, প্যাডিং হবে। এর আগে স্পেস পড়ে গেছে, টেক্সট এরিয়া এখন হবে, তাহলে এখন ঠিক আছে। হ্যাঁ টেক্সট এরিয়ার আগে কমা টেক্সট এরিয়ার মাঝখানে স্পেস পড়ে গেছে। আচ্ছা তাহলে এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক করলাম। তাহলে এই হলো আপনার, আর এখানে একটা ইমেজ দিয়ে দিই, আপনার লেফট সাইডে একটা ইমেজ আমি দিয়ে দিই, লেফট সাইড এখানে একটা ইমেজ। SRC সমান এখান থেকে একটা দিয়ে দিই, যেমন এখানে দিয়ে দিই, এটা দিই, যেহেতু ফাইলে আছে কি করলাম, এটার নাম অনলাইন থেকেও দিতে পারেন, img.jpg দিলাম। আর স্যার এই স্টেপটা দিতে হবে না? একটু দাঁড়ান,